ভারতে তখন ব্রিটিশ রাজ ঢুকে গেছে, মুঘলদের প্রদীপ নিভু নিভু। সেই সময়েরই এক নবাবের গল্প বলবো আজ। না, তিনি মুঘল পরিবারের ছিলেন না, অত্যাচারী রক্ত ছিল না তার শরীরে, কিন্তু তিনি ইসলাম নবাব হওয়া সত্ত্বেও লিখেছেন বহু কৃষ্ণ ভজন। তার জন্যই কলকাতা পেয়েছে বিরিয়ানি, আর তার জন্যই স্থাপিত হয়েছিল কলকাতার প্রথম চিড়িয়াখানা। আজ বলবো এই প্রজাদরদী সম্রাটের কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। সময়টা ঊনবিংশ শতক। ব্রিটিশ শাসন পুরোপুরি কায়েম হয়ে গেলেও কিছু কিছু দেশীয় রাজ্য তখনও স্বমহিমায় বিরাজ করছে। তেমনই এক রাজ্য হলো আওয়াধ। এর মধ্যেই বসন্ত এসেছে, রং লেগেছে নবাবের মনেও। কবে যে আবির মেখে উদযাপন করবেন, কিন্তু হঠাৎ নবাবের কানে এলো হিন্দুরা নাকি এই বছর হোলি খেলবে না। কিন্তু কেন? রাজদরবারে ডাক পড়ল কয়েকজন ব্রাহ্মণের। তারা নবাবকে জানালেন, যেহেতু একই দিনে মহরম এবং হোলির দিন পড়েছে, তাই সেই বছরের জন্য রং মাখার অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এর একটা অদ্ভুত কারণও রয়েছে। সেই কারণ অনুযায়ী ইসলাম ধর্মে রংকে হারাম বলে মনে করা হয়। শরীরের কোথাও রং লেগে থাকলে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে প্রবেশ করেন না, কিন্তু হোলির দিনে তো গোটা শহর রঙে ভরে উঠবেই। আওয়াধে হিন্দুদের এই কথা শুনে মৌলবীদেরও ডেকে পাঠালেন নবাব, আর জানিয়ে দিলেন দুই ধর্মের অনুষ্ঠানই একই রকম মর্যাদার সঙ্গে পালন করা হবে। নিজে মুসলমান পরিবারে জন্মালেও প্রজাদের ধর্মই যে নবাব ওয়াজেদ আলী শাহের ধর্ম, সেখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, তিনি অন্তত মানতেন না। এই ওয়াজেদ আলী শাহর সঙ্গেই পরে জড়িয়ে যাবে আমাদের এই শহর কলকাতার ইতিহাসও। তবে তখনও তিনি লখনৌ শহরেই রাজত্ব করছেন। সেবারের হোলির অনুষ্ঠানে যথারীতি রং মেখেই হাজির হয়েছিলেন নবাব নিজেও। শুধু যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা তা কিন্তু নয়, রঙের উৎসবের মধ্যেই কোথায় যেন আত্মীয়তা খুঁজে পেত নবাবের রঙিন মনও। তাই প্রত্যেক বছর হোলি খেলা তার চাই। তার লেখা বহু গানের কথাতেও ঘুরে ফিরে এসেছে হোলির বৃত্তান্ত। কখনো লিখেছেন, মোরা কানহা জো আয়ে পলটকে আবকে হোলি মে খেলুঙ্গি। আবার কখনো আও সাথী বাহার ফির আয়ে হোলি মে। ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাসে নবাব ওয়াজেদ আলী শাহ এক কিংবদন্তি মানুষ। 1855 সালে প্রবল সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যেও অযোধ্যার হনুমানগড়ি মন্দির রক্ষা করেছিলেন তিনি। তবে ব্রিটিশ সরকারকে চিনেছিলেন শত্রু বলেই। কম বাধার মধ্যে দিয়ে তো এগোতে হয়নি তাকে। মহাবিদ্রোহের সময় যুদ্ধের সম্ভাবনা আর ঠেকিয়ে রাখা গেল না। উত্তর ভারতের অনেক রাজ্যের মতোই সিপাহীদের সঙ্গে যোগ দিল আয়োধ। মহাবিদ্রোহের পরাজয় দিয়েই লখনৌ শহরে নবাবী শাসনের ইতি ঘটল। ব্রিটিশদের হাতে বন্দী ওয়াজেদ আলী শাহ চলে এলেন শহর কলকাতায়। আশ্রয় নিলেন মেটিয়া বুরুজ অঞ্চলে। শহরের প্রথম চিড়িয়াখানা থেকে ঘুড়ি ওড়ানোর রীতি, কলকাতা শহরকে অনেক কিছুই দিয়েছেন নবাব ওয়াজেদ আলী শাহ। আর এই প্রবাসে এসেও মেতে উঠেছেন সেই একই রঙের উৎসব হোলিতে। বাঙালিদের মধ্যে অবশ্য দোল পূর্ণিমার উদযাপন নতুন নয়, আর সাম্প্রদায়িক সম্প্রীতিও বাংলার ঐতিহ্য। তাই ভাগীরথী তীরের এই শহরেই যেন নিজের প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন নবাব ওয়াজেদ আলী শাহ। লখনৌতে থাকতেই হিন্দুস্তান থিয়েটারের জন্য তিনি লিখেছিলেন ভারতবর্ষের প্রথম অপেরা রাধা কানহাইয়া কা কিস্সা। শুধু তাই নয়, সেই অপেরা মঞ্চস্থ হওয়ার সময় নবাব নিজেই কৃষ্ণ সেজে অবতীর্ণ হয়েছিলেন। দোর্দণ্ড প্রতাপ নবাবের নাচ গানের প্রতি এই আসক্তি পছন্দ হয়নি ব্রিটিশদের। তবে কলকাতায় এসেও সেই মেজাজে কোথাও কিন্তু ছেদ পড়েনি। মেটিয়া বুরুজে নবাবের বাসগৃহ রীতিমতো সঙ্গীত শিল্পীদের আড্ডায় পরিণত হয়েছিল। কে আসতেন না সেখানে? পাথুরিয়াঘাটার রাজা সৌরীন্দ্রমোহন ঠাকুর থেকে শুরু করে যদুভট্ট, অগরনাথ চক্রবর্তী প্রত্যেকেই যেতেন সেখানে, এবং প্রত্যেকেই নবাবের দরবারি ঠুমরির রীতিমতো ভক্তও ছিলেন। আর হ্যাঁ, অবশ্যই এই শহরেও
রঙের উৎসবে মেতে উঠেছেন নবাব। বাংলার নিজস্ব দোল পূর্ণিমার ধারার সঙ্গে মিলিয়ে দিয়েছেন লখনৌয়ের হোলির প্রথাও। এখানেই এক হোলির অনুষ্ঠানে মঞ্চে উঠে নর্তকীর বেশে নৃত্য পরিবেশন করেছিলেন নবাব ওয়াজেদ আলী শাহ। মঞ্চ থেকেই গেয়ে শুনিয়েছিলেন তিনি ঠুমরি। সাম্প্রদায়িকতার ঠুনকো বেড়া ভেঙে এই উৎসব যে দেশের আবহমান সংস্কৃতির অংশ, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।